হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। একটু তোমাদের যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে তোমাদের যে ক্লাস 10-এ একটা চ্যাপ্টার বাকি আছে, সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষা। বাকি চ্যাপ্টারগুলো তোমাদের হচ্ছে মোটামুটি, ঠিক আছে? তা বাকি চ্যাপ্টারগুলো কমপ্লিট হয়ে গেছে তোমাদের। রাজকাহিনীর গ্রহ শিলাদিত্য হয়ে গেছে, আর গ্রামারও সব হয়ে গেছে। প্যারাগ্রাফ রাইটিং তোমাদের কিন্তু বাড়িতে পড়তে হবে। প্যারাগ্রাফ সম্বন্ধে আমি দু চার কথা বলেছিলাম আগের ক্লাসে। হ্যাঁ, ইংলিশ ওয়ার্ড প্রজেক্টে যতটা ইংলিশ ওয়ার্ড অ্যাভয়েড করতে পারবে ততই ভালো। ঠিক আছে, যাই হোক, আমি আর ওই প্রজেক্টের ব্যাপারে কিছু বলছি না, তোমরা করো, যখন স্কুল থেকে বলা হবে তখন তোমরা সাবমিট করবে সেভাবে। এখন যেটা বলার সেটা হচ্ছে সাধু ও চলিত ভাষা। তখনকার দিনে মানে আগেকার দিনে যে ভাষা মানে লিখিত ভাষাকে বলা হতো সাধু ভাষা, আর মুখের ভাষাকে বলা হতো চলিত ভাষা। হ্যাঁ, রচনা তো এবার তোমার সিলেবাসে আছে, আসতেই পারে। আচ্ছা, যাই হোক, এখন সাধু ভাষা চলিত ভাষাটা দেখো। সাধু ভাষা চলিত ভাষা তোমাদের যেটা আছে সেটা হচ্ছে, সরি, যে ভাষায় তখন লেখা হতো তার লেখার ভাষা বা লিখিত ভাষাকে বলা হতো সাধু ভাষা। আর চলিত ভাষা হচ্ছে যে ভাষায় মানুষ কথা বলতো সেটাকে বলা হতো চলিত ভাষা। অ্যাকচুয়ালি সাধু ভাষা কি? সাধু ভাষায় যে ভাষায় তৎসম শব্দের প্রয়োগ বেশি, তৎসম মানে যেসব সংস্কৃত শব্দ সরাসরি বাংলায় চলে এসছে তাদের বলা হয় তৎসম শব্দ। কি বললাম? যেসব সংস্কৃত শব্দ সরাসরি বাংলায় চলে এসছে তাদের বলা হয় তৎসম শব্দ, ঠিক আছে? সেই তৎসম শব্দ, যে ভাষায় তৎসম শব্দ, সমাসবদ্ধ শব্দ, ক্রিয়াপদ এবং সর্বনামের পূর্ণরূপ ব্যবহার করা হয়, তাকে বলা হয় সাধু ভাষা। সাধু ভাষার সংজ্ঞা তোমাদের আসবে না। সাধু থেকে চলিত করতে হবে, চলিত থেকে সাধু করতে হবে। তাই সাধু ভাষা কাকে বলে সেটা তোমাদের বলছি। তাহলে যে ভাষায় তৎসম সমাসবদ্ধ শব্দের প্রয়োগ বেশি এবং ক্রিয়া ও সর্বনামের, ক্রিয়াপদ আর সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়, আর যে ভাষা গাম্ভীর্যপূর্ণ তাকে বলা হয় সাধু ভাষা, ঠিক আছে? আর চলিত ভাষা যে ভাষায় তদ্ভব, অর্ধ তৎসম, দেশি বিদেশি শব্দের প্রয়োগ বেশি এবং ক্রিয়া ও সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, তাদের বলা হয় চলিত ভাষা, ঠিক আছে? তাহলে এখনকার সাহিত্যে কিন্তু চলিত ভাষাকেও সমান মর্যাদা দেওয়া হয়েছে। বেশিরভাগ সাহিত্যই কিন্তু চলিত ভাষাতে লিখিত হয়, চলিত ভাষাতেই লিখি। তাহলে সাধু ও চলিত ভাষার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় সেটা হচ্ছে, তোমাদের যেটা পরিবর্তন বা খেয়াল রাখার বিষয় সেটা হচ্ছে সর্বনাম আর ক্রিয়াপদ। আর গুরুচণ্ডালী দোষ, এটা কিন্তু সবসময় খেয়াল রাখবে। গুরুচণ্ডালী দোষ কোথায়? যে সাধু ভাষায় কখনো সাধু চলিত মিশিয়ে লেখা যাবে না, আর চলিত ভাষাতেও চলিত সাধু মিশিয়ে লেখা যাবে না। হয় চলিত ভাষায় লিখতে হবে শুধু, নয় সাধু ভাষায় লিখতে হবে শুধু, ঠিক আছে? যেমন ধরো, ক্রিয়া আর সর্বনামটা সব থেকে তোমাদের খেয়াল রাখতে হবে। ক্রিয়াপদ আর সর্বনাম সাধু ভাষাতে তৃণকে বাংলায় ঘাস বলে, তৃণ লিখলেও হবে, চলে যাবে। ঘাস তুমি যদি বানানটা জানো না যে ওর মানেটা কি, লেখার পাল্টানো দরকার নাই। কিন্তু যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ক্রিয়াপদ আর সর্বনাম। কি বললাম? ক্রিয়াপদ আর সর্বনাম সাধু ভাষায় পূর্ণরূপ। এই ক্রিয়াপদ সর্বনামের সাধু ভাষায় কি হবে? সাধু ভাষায় পূর্ণরূপ। আর চলিত ভাষায় কি হবে? চলিত ভাষায় হবে সংক্ষিপ্ত রূপ। কি হবে? সংক্ষিপ্ত রূপ। ব্যাপারটা কি আমি যখনই বোঝাবো বুঝতে পারবে। সংক্ষিপ্ত রূপ আর পূর্ণ রূপ, এটা কিন্তু খেয়াল রাখতে হবে সাধু ও চলিত ভাষার ক্ষেত্রে। সাধু ভাষায় ক্রিয়াপদ আর সর্বনামের পূর্ণ রূপ, আর চলিত ভাষায় ক্রিয়াপদ আর সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। তাহলে পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ ব্যাপারটা কি?
যেমন ধরো পূর্ণরূপ, যেমন ধরো পূর্ণরূপ ক্রিয়াপদের পূর্ণরূপ করিতেছে, কি লিখলাম? করিতেছে, এটা ক্রিয়াপদ, এটা কি ক্রিয়াপদ। আর সর্বনামের কি রূপ? যেমন তাহাদিগকে, এটা হচ্ছে সর্বনাম, এটা হচ্ছে পূর্ণ রূপ। ঠিক আছে, সংক্ষিপ্ত রূপটা কি? সংক্ষিপ্ত রূপ কি হবে? করিতেছেটা কি হবে? করছে। তাহাদিগকে মানে তাদেরকে। বোঝা গেল পূর্ণরূপ আর সংক্ষিপ্ত রূপ। পূর্ণরূপ ব্যবহার হয় সাধু ভাষায়, সংক্ষিপ্ত রূপ ব্যবহার হয় চলিত ভাষায়। তোমাদের যদি কোনো সেন্টেন্স দিয়ে দেয়, বা সেন্টেন্স না দিয়ে একটা প্যারাও দিতে পারে, একটা প্যারা দিয়ে দিল 3-4 লাইনের, সেখানে ওই তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে ক্রিয়াপদ, কি বললাম? ক্রিয়াপদ আর সর্বনাম পদ। ঠিক আছে, যাহা, যেমন যাহা, এটা পূর্ণ রূপ, এটা যদি সংক্ষিপ্ত রূপ করি যা হবে, তাহা থেকে তা। সেই রকম একটু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, অডিও ইজ নট কামিং, ভালো করে দেখো, শুনতে পাচ্ছ না কেউ? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছ না? কেউ বলছে না স্যার, কেউ বলছে ইয়েস স্যার। ঠিক, ভালো করে বলো। নাও ইট ইজ ক্লিয়ার। ওকে ওকে, ঠিক আছে, এটা তাহলে সরে গিয়েছিল। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে কি বললাম? যে চলিত ভাষায় ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়, আর সাধু ভাষায় ক্রিয়াপদের পূর্ণ রূপ ব্যবহৃত হয়। একটা বাক্য তোমাদের দেখালেই সেটা বুঝতে পারবে, একটা বাক্য আমি দেখাই তাহলে বুঝতে পারবে যে কি ব্যাপারটা, পূর্ণ রূপ আর সংক্ষিপ্ত রূপ। যেমন ধরো যেমন ধরো যেমন ধরো সাধু ভাষায় যদি এরকম লিখি, সমুদ্রে পতিত হইয়াও, সমুদ্রে সাধু, সমুদ্রে পতিত হইয়াও সমুদ্রে পতিত হইয়াও বাড়ি বিন্দুগণের, বাড়ি মানে জল, বাড়ি বিন্দুগণের বিশ্রাম নাহি, বাড়ি বিন্দুগণের বিশ্রাম রাহি। ঠিক আছে, তাহলে ধরো চলিত ভাষায় তুমি যদি করো, চলিতে কি হবে? দেখো, সমুদ্রে পতিত হইয়া মানে পড়ে, সমুদ্রে এসে জল এসে সমুদ্রে মেশে, তা সমুদ্রে পতিত হয়েও মানে আমি যদি না, পতিত হয়ে মানে পড়ে, এই বানানটা আমি পতিত হয়ের মানে জানি না, তা আমি পতিত হইয়াও না লিখে কি গেলাম, পতিত হয়েও বাড়ি বিন্দু গণের, সংস্কৃত শব্দ অর্থাৎ সাধু ভাষা, বাড়ি বিন্দুদের লিখতে পারি, দেরটা চলিত হয়ে গেল। বিশ্রাম নাহি মানে নাই। বোঝা গেল কি বললাম? সমুদ্রে পতিত হইয়াও বাড়ি বিন্দুগণের বিশ্রাম নাহি, চলিতে কি হবে? সমুদ্রে পতিত হয়েও বাড়ি বিন্দুদের বিশ্রাম নাই। ঠিক আছে, এবার বুঝতে পারছো? এই হচ্ছে সাধু থেকে চলিত আর চলিত থেকে সাধু, এইটা উল্টো দিকে এইটা দিল,
তখন তোমাকে এটা লিখতে হবে। একটা চলিত থেকে সাধু দেখিয়ে দিই, তাহলেই বুঝতে পারবে। এটা সাধু থেকে চলিত হলো। পরীক্ষায় তোমাদের যেটা আসবে, যেটাই ভাষা যেটাই দেয়া থাকবে সেটা কিন্তু যেটা লেখা থাকবে না, যেটা করতে হবে সেটা ব্র্যাকেটে লেখা থাকে বাক্য পরিবর্তনের মতো। যেমন বাক্যটা দেওয়া রইলো ব্র্যাকেটে রইলো সরল, তার মানে তোমাকে সরলে করতে হবে। এইরকমই একটা বাক্য দেওয়া রইলো ব্র্যাকেটে লেখা থাকলো সাধু, তাহলে তোমাকে সাধু ভাষায় করতে হবে। চলিতে যেমন চলিত ভাষা এরকম একটা দিলাম, মনে করো রাজমহিষী তখন ইদরপুরের কেল্লায় বাপ্পাকে কোলে নিয়ে, কেল্লায় নয়, কেল্লার ছাদে বাপ্পাকে কোলে নিয়ে সন্ধ্যার হাওয়ায় বেড়াচ্ছিলেন। সন্ধ্যার হাওয়ায় বেড়াচ্ছিলেন। ঠিক আছে, চলিত দেয়া আছে, এটাকে যদি তুমি সাধু করো কি হবে? রাজমহিষী সেই সময় মানে তখন, তুমি তখন লিখলেও হবে, সেই সময় লিখতে হয় তখন মানে নেই। ঠিক আছে, আমি লিখে দিলাম সেই সময় ইদরপুরের কেল্লার ছাদে বাপ্পাকে কোলে লইয়া, অঙ্কে লইয়া হতে পারে, অঙ্ক মানে কোল, না লিখলেও হবে, কোলে লইয়া সন্ধ্যার হাওয়ায় বেড়াইতে লক্ষ্য রাখবে তোমাদের, সেটা হচ্ছে ক্রিয়াপদ আর সর্বনাম। এটাকে কিন্তু সবসময় তোমাদের খেয়াল রাখতে হবে, ক্রিয়াপদ আর সর্বনামটা তোমাদের পাল্টাতে হবে। সাধু ও চলিত ভাষার ক্ষেত্রে এটা কিন্তু তোমাদের মূল লক্ষ্য। কি বললাম? ক্রিয়াপদ আর সর্বনাম, তখনটাকে সেই সময় না লিখে তখন লিখলেও হবে, আমি লিখলাম, কিন্তু তোমরা তখন লিখলেও নাম্বার কাটবে না। কিন্তু যেটাই কাটবে সেটা হচ্ছে এই যে নিয়ে, এই যে বেড়াচ্ছিলেন, এইটা যদি তুমি চেঞ্জ না করো বা পাল্টাতে না পারো তাহলে কিন্তু পরীক্ষায় নাম্বার পাবে না। সেই জন্যে এইটা তোমাদের সবসময় খেয়াল রাখতে হবে। কি বললাম? এইটাই সবসময় তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে কি বললাম? ক্রিয়াপদ আর সর্বনাম, ঠিক আছে, অন্য কিছু না পাল্টালেও হবে। ঠিক আছে, যাহা থেকে যা লিখতে হবে, হ্যাঁ, ওইটা থেকে ওটা ঠিক করতে হবে। এগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, ক্রিয়াপদ আর সর্বনাম কোথায় কি চেঞ্জ হবে, কোন ক্রিয়াপদটা, কোন রূপটা পূর্ণ রূপ, কোন রূপটা সংক্ষিপ্ত রূপ, এগুলো ভালো করে জানতে হবে। যেটা করতে হবে, একটা লাইন দেওয়া থাকবে ব্র্যাকেটে, এটা যেমন সাধু ভাষায় চলিত ভাষায় লেখা আছে, এখানে ব্র্যাকেটে লেখা থাকবে সাধু, তার তোমাকে তখন সাধু ভাষায় পরিবর্তন করতে হবে। এটা যদি দেয় তাহলে ব্র্যাকেটে লেখা থাকবে চলিত, তোমাকে তখন চলিত ভাষায় পরিবর্তন করতে হবে। এই হচ্ছে বাক্য পরিবর্তন। মূল আমাদের যেটা জানতে হবে বাক্য পরিবর্তনের ক্ষেত্রে, ক্রিয়াপদ আর সর্বনাম পদ। আর গুরুচণ্ডালী তো সেই লইয়া, সন্ধ্যার বাপ্পাকে কোলে লইয়া সন্ধ্যার হাওয়ায় বেড়াচ্ছিলেন লিখলে কিন্তু গুরুচণ্ডালী দোষ হয়ে যাবে। কি বললাম? এটা বেড়াইতে ছিলেন লিখতে হবে। ঠিক আছে, কিভাবে? এই বেড়াচ্ছিলেন লিখলাম, দিয়ে এইখানে লিখলাম লইয়া, তাহলে দুটো
মিশে গেল, সাধু চলিত মিশ্রণ হয়ে গেল, তাহলে কিন্তু একটাও নম্বর পাবে না। তা সাধু চলিত যেন মিশ্রণ না হয়, ক্রিয়ার সংক্ষিপ্ত রূপ যেখানে সংক্ষিপ্ত রূপ সেখানে দেবে, পূর্ণরূপ যেখানে সেখানে পূর্ণরূপ দেবে। সর্বনামের ক্ষেত্রেও চাই, যেখানে সংক্ষিপ্ত রূপ সেখানে সংক্ষিপ্ত রূপ দেবে, যেখানে পূর্ণরূপ সেখানে পূর্ণরূপ দেবে। ঠিক আছে? তাহলে এই হচ্ছে সাধু ও চলিত ভাষায়। বাড়িতে তোমরা সবাই প্র্যাকটিস করো। বই আছে, অনেক বই আছে, ব্যাকরণের অনেক বই আছে, ব্যাকরণের তোমাদের যে বই আছে রচনা ভারতী তাতেও দেওয়া আছে, সেগুলো অভ্যাস করো। কোথাও কিছু আটকালে আমাকে পোর্টালে প্রশ্ন করতে পারো, এইখানটা কি হবে ওইখানটা কি হবে, বা লিখে তোমরা মেসেজ ওটা আমাকে পাঠিয়ে দিতে পারো, আমি চেক করে দিতে দেবো, কোনো অসুবিধা নাই। কোনখানে ভুল হচ্ছে কোনখানে ঠিক হচ্ছে সেটাও বলে দিতে পারবো। ঠিক আছে? তাই ক্রিয়াপদ আর সর্বনামটা একটু ভালো করে করবে, ওইটা মনে রাখবে। ক্রিয়াপদ আর সর্বনামের ক্ষেত্রে কিন্তু মনে রাখতেই হবে সেটা, যেটা হচ্ছে যে কোথায় পূর্ণরূপ আর কোথায় সংক্ষিপ্ত রূপ ব্যবহার করতে হবে। সাধু ভাষায় সাধারণত তৎসম সমাসবদ্ধ পদ, হ্যাঁ, ক্রিয়া সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়। চলিত ভাষায় তদ্ভব শব্দ, তদ্ভব মানে হস্ততে, হস্ত সংস্কৃত শব্দ, উচ্চারণের ফলে সেটা হত্থ হলো, সেখান থেকে হাত হয়ে গেছে, সেই হাতটা হচ্ছে তদ্ভব শব্দ। তা তাহার হতি উৎপত্তি, মানে তৎসম শব্দ থেকেই বা সংস্কৃত থেকেই যার উৎপত্তি, সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। অর্ধতস্তম কৃষ্ণ থেকে কেষ্ট, বিষ্ণু থেকে বিষ্ণু, এগুলোর প্রয়োগ বেশি চলিত ভাষায়। আর ক্রিয়া আর সর্বনামের সংক্ষিপ্ত রূপ করিতেছিলাম, করছিলাম, করিয়াছিলাম, করেছিলাম, এটা খেয়াল রাখতে হবে। খেলিয়াছিলাম, খেলেছিলাম, খেলিতেছিলাম, খেলছিলাম, খেলেছিলাম আর খেলছিলাম দুটো কিন্তু পার্থক্য আছে। আর যাহা থেকে যা, তাহাদিগকে থেকে তাদেরকে, আমাদিগকে আমাদেরকে, হ্যাঁ, এরকম, হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখতে হবে। এগুলো একটু খেয়াল রাখলে কিন্তু সাধু চলিত থেকে সাধু চলিত ভাষায় পরিবর্তনের ক্ষেত্রে খুব একটা অসুবিধা হবে না। এগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, তাহলেই কিন্তু হবে। ঠিক আছে? যদি কাউরির কোনো প্রশ্ন থাকে বলতে পারো, যদি প্রশ্ন থাকে বলতে পারো, আর তা না হলে আমি কিন্তু এখানেই আজকের ক্লাস শেষ করব। বলো আর কে কি বলছো, যদি কাউরির কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক ইউ। আর রচনার টপিক একদিন বলে দেব, রচনার টপিক একদিন বলে দেব, কি কি রচনা, কি ধরনের রচনা আসতে পারে, সেগুলো নিয়ে আরেকটা ক্লাসে আমি একটু আলোচনা করে দেব। তোমরা ক্লাস ফলো করো, তাহলেই জানতে পারবে। মোটামুটি ধরে নাও যে তোমাদের ক্লাস 10-এর ক্লাস মোটামুটি আমার পোর্শনটা আজকে শেষ হয়ে গেল। ঠিক আছে? পরবর্তী ক্লাসে আমরা রিভিশন করাবো, অন্য টপিক নিয়ে আলোচনা করব, মানে পুরনো টপিক যেগুলো আছে তোমাদের সিলেবাসে সেগুলো নিয়ে আলোচনা করব, রচনা নিয়ে বলবো। ঠিক আছে? হ্যাঁ স্যার, তার শুধুতে কি হবে? তার, তাহার হবে, তারটা তাহার হবে। তদ্ভব আর তৎসম শব্দটা একটু রিপিট করুন। তৎসম শব্দ হচ্ছে সংস্কৃত শব্দ, যে শব্দগুলো সংস্কৃত থেকে সরাসরি বাংলায় চলে এসছে তাদের বলা হয় তৎসম শব্দ। যেমন যেমন কি পিতা, মাতা, ঋষি, ঋণ, এগুলো হচ্ছে তৎসম শব্দ। ঠিক আছে? আর তদ্ভব শব্দ, যেমন ধরো হস্ত, এটা তো তৎসম শব্দ বা সংস্কৃত শব্দ, এটা তৎসম। প্রাকৃতের মাধ্যমে মানে উচ্চারণের সুবিধার জন্য আমাদের অনেক সময় এই হত্থ এসছিল, এটা প্রাকৃত, মানে তখনকার দিনে অনেকে আমাদের যে বাংলা ভাষা তাকে প্রাকৃত ভাষা বলা হচ্ছে, প্রাকৃত ভাষা পরিবর্তিত হয়ে বাংলায় এসছে। বা লোকমুখে এটা হস্ত থেকে হত্ত, মানে আমাদের মুখ সবসময় সহজ উচ্চারণটা নেয়, হস্তটা উচ্চারণ করতে সময় বেশি লাগে, হত্তটা আর একটু কম লাগে, হাতটা আরও সহজ। এইটা হচ্ছে তদ্ভব। তদ্ভব কেন? মানে তদ মানে তাহার, তদ মানে তাহার বা তার, তাহার বা তার, আর ভব মানে উৎপত্তি, ভব মানে উৎপত্তি মানে সৃষ্টি, তা তার থেকেই সৃষ্টি, তার থেকেই মানে এটা তৎসম থেকেই তো সৃষ্টি হয়েছে তদ্ভবটা। ঠিক আছে? তাই বলছে তদ্ভব। তাহলে এই যে সংক্ষিপ্ত রূপটা হস্তটা নেই, হাত হয়ে গেছে, এই হাতের প্রয়োগটা মানে এই ধরনের শব্দের প্রয়োগ কিন্তু চলিত ভাষায় বেশি। তাই
তদ্ভব শব্দের প্রয়োগ বেশি, সেই জন্য এটাকে তদ্ভব শব্দ বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে তদ্ভব আর তৎসমর কথা বললাম। ঠিক আছে, সবারই আশা করি বুঝতে পেরেছো, সবাই ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। ঠিক আছে, বোঝা গেছে? হুম, ঠিক আছে, তাহলে আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ঠিক আছে।